আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের গহীন অরণ্য। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 2004 সাল। পার্ট 8। 22শে জুন কুয়াশা ঢাকা সকাল 6টায় ঘুম ভাঙল আনন্দর। ক্যাম্পের বাকি সবাই এরই মধ্যে জেগে উঠে যে যার কাজে লেগে গেছে। ক্যাম্প পেরিমিটারের চারিদিকে হেঁটে বেড়াচ্ছে রানা। গাছে আর জোপের ডালপালা ঘষা খাওয়ায় ওর পরনের কাপড় চোপড় বুক পর্যন্ত ভিজে গেছে। চোখে মুখে বিজয়ের উল্লাস নিয়ে আনন্দকে স্বাগত জানালো ও। আয় বলে আঙ্গুল তাক করলো মাটির দিকে। মাটিতে তাজা পায়ের ছাপ, দাগগুলো গভীর, ছোট আকারের, প্রায় তেকুনাই বলা যায়। সবচেয়ে বড় আঙ্গুল আর বাকি 4টে আঙ্গুলের মাঝখানে বড় বেশি চড়া ব্যবধান দেখা যাচ্ছে। মানুষের হাতের বুড়ো আঙ্গুল আর অন্যান্য আঙ্গুলের মাঝখানে যেমনটি দেখা যায়। মানুষের তো অবশ্যই নয়, বলল আনন্দ ভালো করে দেখবার জন্য ঝুঁকলো। রানা কিছু বলছে না। কি দেখছো তোমরা? ফুয়াদের পিছু নিয়ে ওদের দিকে এগিয়ে আসতে দেখা গেল সিসিলিয়াকে। কাছে এসে জমিনের ছাপগুলো তারাও দেখল। মানুষের নয়, আবার বলল আনন্দ। সম্ভবত কোনো ধরনের প্রাইমেটের পায়ের ছাপ। সেরকমই তো মনে হচ্ছে, সায় দিল সিসিলিয়া। গরিলা নয় তো? জিজ্ঞেস করলো ওদের গাইড। না, জোর দিয়ে বলল আনন্দ। শির দাঁড়া খাড়া করলো। ভিডিও কমিউনিকেশন থেকে তথ্য পাওয়ার পর তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। এখনকার ঘটনায় গরিলারা জড়িত নয়। ওরা কখনো নিজেদের কাউকে হত্যা করে না। এ ছাপ গরিলার হতেই পারে না। আমার ধারণা পারে, বলল রানা। আয় এদিকটা দেখ। সরে খানিকটা নরম মাটির পাশে দাঁড়ালো। আঙ্গুল তাক করে আরও কিছু ছাপ দেখালো। এক সারিতে 4টে দাগ পড়েছে। এগুলো আঙ্গুলের গাঁট। 4 হাত পায়ে হাঁটার সময় এই ছাপ পড়েছে মাটিতে। কিন্তু গরিলারা, যুক্তি দেখালো আনন্দ। লাজুক প্রাণী, ওরা রাতে ঘুমায়, আর সবাই জানে মানুষকে এড়িয়ে চলাই ওদের স্বভাব। যে এই ছাপ তৈরি করেছে, এইসব কথা তোর তাকে শোনানো উচিত। গরিলার তুলনায় ছাপগুলো ছোট, বলল আনন্দ। কাছাকাছি বেড়াটা পরীক্ষা করলো সে, যেখানে কাল রাতে ইলেকট্রিক্যাল ফুলকির বিস্ফোরণ ঘটেছিল। বেড়ার গায়ে ধূসর রঙের পশম আটকে রয়েছে। তাছাড়া গরিলার গায়ে এই রঙের চুল থাকে না। কিছু পুরুষের থাকে, বলল ফুয়াদ। ওদেরকে সিলভার ব্যাগ বলা হয়। হ্যাঁ জানি, কিন্তু সিলভার ব্যাগের চুল সাদা হয়। এই চুল পাশুটে ধূসর। আনন্দকে ইতস্তত করতে দেখল ওরা। কে জানে, এটা হয়তো একটা কাকুন ডাকারি। ফুয়াদকে বিরক্ত দেখালো। কাকুন ডাকারিকে নিয়ে কঙ্গোয় বিতর্ক আর গুজবের কোনো শেষ নেই। হিমালয়ের ইতি বা উত্তর আমেরিকার বিগ ফুট এর মতো দাবি করা হয়ে গেছে, কিন্তু কখনো ধরা পড়েনি। স্থানীয় লোকজন গল্প করে কাকুন ডাকারি 6 ফুট লম্বা একটা লোমশ ইভ। পেছনের 2 পায়ে বদ দিয়ে হাঁটে এবং মানুষের সঙ্গে তার প্রচুর মিল। অনেক শ্রদ্ধেয় বিজ্ঞানী বিশ্বাস করেন কাকুন ডাকারির অস্তিত্ব আছে। তারা সম্ভবত বলেননি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একসময় গরিলার অস্তিত্ব অস্বীকার করেছিলেন। এই ছাপ অবশ্যই একটা গরিলার, বলল ফুয়াদ। কাকুন ডাকারি বলে কিছু আছে এ আমি বিশ্বাস করি না। মাথা নাড়ল রানা। একটা না, বলো অনেকগুলো গরিলার। তারা প্যারিমিটার পেঞ্চের চারিদিকে ঘুরে বেরিয়েছে। আমাদের ক্যাম্প দেখতে এসেছিল। বললেই হলো, ক্যাম্প দেখতে এসেছিল। আনন্দর কণ্ঠস্বরে খানিকটা অবিশ্বাস, খানিকটা রাগ। তুই এমনভাবে কথা বলছিস এই গরিলারা যেন আমাদের মতো বুদ্ধিমান। ঠিক এই সময় গাছপালার উপর থেকে চেঁচামেচি শুরু করে দিল একদল বানর। ডালপালা ধরে ঝাঁকাচ্ছে। পোর্টার বাদাউইয়ের
লাশটা কম্পার্টমেন্টের ঠিক বাইরেই পেল ওরা। ঝর্ণা থেকে পানি আনতে যাওয়ার সময় খুন করা হয়েছে তাকে। লাশের কাছেই পড়ে রয়েছে খালি বালতিটা। তার খুলির হাড় ভেঙে প্রায় গুলিয়ে দেওয়া হয়েছে। নাক চোখ ক্ষত বিক্ষত, মুখ খোলা। এরকম একটা বিবশ দৃশ্য দেখে পেছন ফিরল আনন্দ। হড় করে বমি করে ফেলল। পোর্টাররা কয়েকে ঘিরে জড়ো হয়েছে। কয় তাদেরকে আশ্বস্ত করবার যথাসাধ্য চেষ্টা করছে। অসুস্থ বোধ করছে সিসিলিয়াও। রানা তাকে এক পাশে সরিয়ে আনলো, তারপর আবার লাশটার কাছে ফিরে গেল ও। লাশের কাছে থেকে নড়েনি ফুয়াদ। তার পাশে হাঁটু গাড়ল রানা। লোকটার মাথার জখম খুঁটিয়ে পরীক্ষা করলো। মাথার দুপাশের হাড় ভাঙিনি, ডেবে গেছে, যেন দুপাশ থেকে চাপ দেওয়া হয়েছে। জি স্যার। সিধে হলো ফুয়াদ। একজন পোর্টারকে ডেকে বলল, আমি যে পাথরের দাঁড় দুটো পেয়েছি ওগুলো নিয়ে এসো, আমার তাঁবুতে আছে। পোর্টার তাঁবুর দিকে চলে গেল। তাদের লিডার কয় ফুয়াদের সামনে এসে আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়ালো। কিছু বলবে কয়? জিজ্ঞেস করলো ফুয়াদ। এবার আমরা বাড়ির পথ ধরবো বস, বলল কয়। তোমার কি মাথা খারাপ হয়েছে? এ অসম্ভব। আমাদেরকে ফিরতেই হবে বস। আমাদের এক ভাই মারা গেছে। গ্রামে ফিরে তার বউ বাচ্চাদের জন্য অনুষ্ঠানের আয়োজন করতে হবে। কয় বস, আমাদের সত্যি কোনো উপায় নেই। কয় এসো আমরা আলাপ করি। কয়ের কাঁধে একটা হাত রেখে হাঁটতে শুরু করলো ফুয়াদ। সবার কাছ থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়ে নিচু গলায় কয়েক মিনিট কথা বলল তারা। আশ্চর্য, আরে এ কি? হঠাৎ আঁতকে উঠল সিসিলিয়া। মিস্টার সেন, আপনি কাঁদছেন কেন? সত্যি তাই, দু হাতে মুখ ঢেকে ছেলে মানুষের মতো ফোঁপাচ্ছে আনন্দ। লাশের কাছ থেকে তাড়াতাড়ি উঠে এলো রানা। প্রশ্ন করে কোনো জবাব পাওয়া গেল, তবে ওর ধারণা করল ভয়ে নয়, অভিমানে কাঁদছে আনন্দ। শৈলী তাকে ফেলে চলে গেছে সেই দুঃখে। সিসিলিয়া আর রানাদাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে তার প্রতিক্রিয়া হলো উল্টো। সিসিলিয়া বলল, পোষা গরিলা শেষ পর্যন্ত পালিয়ে যায়, তাই মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার। রানা বলল, তুই কাঁদলে কি ফিরে আসবি শৈলী? ফিরে আসবার জন্য গেছে। কান্না ভুলে ওদের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো আনন্দ। কি বলতে চাস তোরা? ভেবেছিস শৈলী আমাকে ছেড়ে সত্যি থাকতে পারবে? সিসিলিয়া আর রানা মুখ চাওয়াচাই করছে। তারপর রানা জিজ্ঞেস করলো, যদি জানিসই সে ফিরে আসবে তাহলে কাঁদছিলি কেন? কাঁদছিলাম ওর অমঙ্গল আশঙ্কা করে, বলল আনন্দ। খারাপ বা কী সব যেন মানুষকে মেরে ফেলছে। আমার শৈলী কি ওগুলোকে ফাঁকি দিয়ে বেঁচে থাকতে পারবে? ওদিকে ফুয়াদের সঙ্গে কয়েক মিনিট আলাপ সেরে পোর্টারদের কাছে ফিরে গেল কয়। শার্টের আস্তিন দিয়ে তাকে চোখ মুছতে দেখল সবাই। অবশিষ্ট ভাইদের সঙ্গে দ্রুত কিছু কথা বলল সে। তারা মাথা ঝাঁকাল। ফুয়াদ আবার লাশের কাছে ফিরে এসেছে। কয় তার পাশে এসে দাঁড়ালো। আমরা থাকছি বস, বলল সে। খুশি হলাম, বলল ফুয়াদ। এই ওগুলো দাও। পোর্টারের বাড়ানো হাত থেকে চ্যাপটা পাথর দুটো নিল সে। ওগুলো বাদাউইয়ের মাথার দুপাশে ঠেকালো ফুয়াদ। ডেবে থাকা খুলির অর্ধবৃত্তাকার জায়গার সঙ্গে খাপে মিলে গেল পাথর দুটো। এরপর সোহাইলি বাসায় কয়কে দ্রুত কি যেন বলল ফুয়াদ। তার কথা শেষ হতে কয় শুরু করলো, তবে পোর্টারদের উদ্দেশ্যে। সবাই তারা মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। এরপরই রোমশ কাজটা করল ফুয়াদ। হাত দুটোর মাঝখানে প্রচুর ব্যবধান রেখে উপরে তুলল। তারপর এরই মধ্যে বিধ্বস্ত খুলিতে গায়ের সর্বশক্তি দিয়ে নামিয়ে আনলো পাথরের দাঁড় দুটো। বোতা আওয়াজটা অসুস্থকর। রক্তের ছিটা লাগলো তার শার্টে, কিন্তু খুলিটার নতুন কোনো ক্ষতি সে করতে পারেনি। দেখলেন তো মিস্টার সেন? আনন্দের দিকে ফিরে বলল ফুয়াদ। এরকম
একটা কাজ করার মতো শক্তি মানুষের নেই। বিশ্বাস না হলে নিজে একবার চেষ্টা করে দেখতে পারেন। দ্রুত মাথা নাড়ল আনন্দ, সিধে হলো ফুয়াদ। বাদাইয়ের পড়ে থাকার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে হামলাটা যখন হয় তখন সে দাঁড়িয়েছিল। পায়ের ছাপ দেখে মনে হচ্ছে প্রাণীটা হয়তো মানুষের চেয়ে বড় নয়, তবে মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জাত হয়তো আলাদা, তবে গরিলাই। আনন্দ কোনো জবাব দিতে পারল না। জবাব দিতে না পারলেও ব্যাপারটা আনন্দ মেনে নিতে পারছে না। গরিলারা পাথরের হাতিয়ার তৈরি করছে, সেই হাতিয়ার ব্যবহার করছে মানুষের খুলি ফাটাবার জন্য। এ স্রেফ অসম্ভব। এ যদি সম্ভব হয় তাহলে বলতে হবে গরিলা সম্পর্কে এতদিন সে যা ভেবে এসেছে তার সবই ভুল ছিল। মন এমনিতেই খারাপ। শৈলীর খোঁজে কাউকে কিছু না বলে ঝর্ণার কাছে চলে এলো সে। কিনারার একটা পাথরে বসে মুখ হাত ধুচ্ছে আর চিন্তা করছে। এই সময় স্রোতের উল্টো দিকে ঝোপঝাপ নড়ে উঠল। ঝট করে মুখ তুলল আনন্দ। বুক সমান উঁচু ঝোপঝাড়ের ভেতর থেকে একটা কালো পুরুষ গরিলা মাথা তুলল। আনন্দ প্রথমে ভয় পেলেও একটু পরেই নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেল। তার মনে পড়ে গেছে গরিলারা কখনোই খোলা জলাশয়ে পার হয় না, নাকি ওদের সম্পর্কে এটাও একটা ভুল ধারণা। পানির ওপার থেকে তাকে দেখছে গরিলা, তাকানোর ভঙ্গির মধ্যে কোনো হুমকি নেই, থাকলে শুধু সতর্ক কৌতূহল আছে। গরিলার গা থেকে বাসি একটা গন্ধ এসে লাগলো নাকে। থাবড়া নাক থেকে হিস হিস করে নিঃশ্বাস পড়বার আওয়াজ বেশি এলো। কি করা যায় ভাবছে আনন্দ। এই সময় গরিলাটা ঝোপঝাড় ঝাঁকিয়ে ঘুরেই ছুটল। গরিলা চলে যাওয়ার পর ধীরে ধীরে দাঁড়ালো আনন্দ। এইমাত্র ঘটে যাওয়া ঘটনাটা ঠিকমতো যেন বিশ্বাস করতে পারছে না। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছছে। এই সময় ঝর্ণার ওপারে সেই একই জায়গা ঝোপঝাড় আবার নড়ে উঠতে দেখল সে। আরো 5-7 সেকেন্ড পর আর একটা গরিলা ঝোপের ভিতর থেকে মাথা তুলল। এটা ছোটখাটো, সম্ভবত মেয়ে, তবে আনন্দ নিশ্চিত নয়। দ্বিতীয় গরিলাটাও খুঁটিয়ে দেখছে তাকে। তারপর সে তার হাত নাড়ল। আনন্দ, এসো, আদর দাও। শৈলী, চেঁচিয়ে উঠল আনন্দ। এক মুহূর্ত পর অগভীর ঝর্ণার পানি চারিদিকে ছিটিয়ে ছুটল সে। অপর পাড়ে পৌঁছাতেই শৈলী আলিঙ্গন করল ওকে। ঝর্ণার এই পাড় থেকে একটা ঝোপের আলে বসে প্রথম থেকে শেষ পর্যন্ত দৃশ্যটা দেখল রানা। ওর হাতে একটা অটোমেটিক রাইফেল রয়েছে। আনন্দ টের পায়নি। বন্ধুর নিরাপত্তার কথা চিন্তা করেই পিছু নিয়ে এসেছে ও। ওর সঙ্গে এখন সিসিলিয়াও যোগ দিল। শৈলী ফিরে এসেছে, সেই আনন্দে হাসছে ওরা। শৈলীর অপ্রত্যাশিত ফিরে আসা মারাত্মক একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে যাচ্ছিল। পোর্টাররা অত্যন্ত সতর্ক আর উত্তেজিত হয়ে আছে, ফলে ওকে দেখেই বাদাউইয়ের খুনি ভেবে গুলি করতে যাচ্ছিল তারা। ঝট করে সামনে এগিয়ে নিজের শরীর দিয়ে ওকে আড়াল করলো আনন্দ। ফলে একেবারে শেষ মুহূর্তে নিজেদের ভুল বুঝতে পেরে রাইফেল নামিয়ে নিল পোর্টাররা। কিছুক্ষণের মধ্যেই শৈলীর উপস্থিতি আবার সবাই মেনে নিল। আর সুযোগ পাওয়া মাত্র এটা সেটা দাবি করতে লাগলো শৈলী। তার অনুপস্থিতিতে ওরা দুধ আর কুকি সংগ্রহ করেনি শুনে যার পর নাই বেজার হলো। তারপর ফুয়াদের হাতে শ্যাম্পেনের একটা বোতল দেখে জানালো সাদা হলে গলাটা একটু ভিজিয়ে নিতে রাজি আছে। ওকে ঘিরে গোল হয়ে বসলো সবাই। অনেকের হাতেই টিনের কাপ ভর্তি শ্যাম্পেন। ইতিমধ্যে আনন্দর সঙ্গে কথা বলেছে রানা। জরুরি কয়েকটা বিষয়ে শৈলীকে প্রশ্ন করা দরকার। আনন্দ রাজি হয়েছে। শৈলী চলে গিয়েছিল কেন, প্রথম প্রশ্নটা রানাই করল। কাপে নাক ডুবিয়ে শৈলী সংকেত দিল। শ্যাম্পেন নাকে সুড়সুড়ি দেয়। শ্যাম্পেন জিনিসটা ভালো। শৈলী, রানা তোমাকে একটা প্রশ্ন করেছে, বলল আনন্দ। জবাব দাও, তুমি চলে গিয়েছিলে কেন? রানার দিকে তাকালো শৈলী। আনন্দ শৈলীকে পছন্দ করে না। আনন্দ বলল, কথাটা ঠিক নয় আনন্দ, শৈলীকে ভালোবাসে। আনন্দ শৈলীকে ব্যথা দেয়, গায়ে ফিন গাঁথে।
আনন্দ শৈলীকে পছন্দ করে না। শৈলীর মন খারাপ। শৈলীও জানে আনন্দ শৈলীকে ভালোবাসে, বলল রানা। শৈলী এখন বলবে কেন সে চলে গিয়েছিল। আনন্দ আদর করে না, আনন্দ ভালো না, আনন্দ মানুষ ভালো না, শৈলীকে পছন্দ করে না। শৈলী দুঃখিত দুঃখিত দুঃখিত। শৈলী কোথায় গিয়েছিল? শৈলী গরিলাদের কাছে গিয়েছিল। ভালো গরিলা, শৈলীকে পছন্দ করে। আনন্দ উত্তেজিত হয়ে উঠল। শৈলী কি এই কদিন বুনো একদল গরিলাদের সঙ্গে ছিল তা যদি থেকে থাকে, ঘটনা হিসেবে এটার বিরাট গুরুত্ব আছে। বাসায় দক্ষ একটা প্রাইমেট বুনো একটা গ্রুপের সঙ্গে মিলিত হয়েছিল, পরে আবার ফিরে এসেছে। আনন্দকে আরও অনেক কিছু জানতে হবে। গরিলারা শৈলীর সঙ্গে ভালো ব্যবহার করেছে। শৈলীর চেহারায় আত্মতৃপ্তির একটা ভাব ফুটল। হ্যাঁ, শৈলী আনন্দকে সব কথা খুলে বলুক। দূরে তাকিয়ে থাকলো শৈলী, জবাব দিচ্ছে না। ওর মনোযোগ ফেরাবার জন্য আঙ্গুল মটকালো আনন্দ। তার দিকে ধীরে ধীরে ফিরল শৈলী, চেহারায় বিরক্তি। শৈলী আনন্দকে বলুক শৈলী গরিলাদের সঙ্গে ছিল। হ্যাঁ, শৈলী খুলে বলুক গরিলাদের সঙ্গে কেমন ছিল সে। ভালো গরিলা, শৈলীকে পছন্দ করে, ভালো গরিলা। আসলে ওদেরকে শৈলী কোনো তথ্যই দিচ্ছে না। একই কথা বারবার বলবার মানে ওদেরকে অগ্রাহ্য করছে সে। শৈলী আনন্দর দিকে তাকালো। শৈলী আনন্দকে বলুক শৈলী গরিলাদের কাছে গিয়েছিল। হ্যাঁ, গরিলারা কি করলো? গরিলারা শৈলীর গন্ধ শুকলো। সব গরিলা, বড় গরিলা, কালো গরিলা শৈলীকে শুকলো, বাচ্চা গরিলা শৈলীকে শুকলো, শৈলীকে পছন্দ করলো। তারপর শৈলীর কি হলো? গরিলারা শৈলীকে খাবার দিল। কি খাবার? নাম নেই। শৈলীকে খাবার দিল। খাবার দিল এর মানে সম্ভবত খাবার দেখিয়েছে, নাকি সত্যিই খাইয়েছে ওকে। জঙ্গলে এই ধরনের কিছু কখনোই ঘটেনি। তবে এও সত্যি যে নতুন একটা পশুর দলে যোগ দেওয়ার ঘটনা এখন পর্যন্ত কেউ চাক্ষুষও করেনি। শৈলী একটা মেয়ে, গর্ভধারণ করবার বয়সও প্রায় হয়ে এসেছে। শৈলী গরিলাদের সঙ্গে থাকলো। শৈলীকে গরিলারা পছন্দ করলো, ঠিক আছে। শৈলী কি করলো? শৈলী ঘুমালো, শৈলী খেলো। তার মানে শৈলী গরিলাদের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে তাল মিলিয়ে দিন কটা পার করে দিয়েছে। গরিলাদের পছন্দ করলো শৈলী। গরিলারা বোকা। কেন বোকা? গরিলারা কথা বলতে জানে না, ইঙ্গিতেও কথা বলতে পারে না। গরিলারা কথা বলতে পারে না। শৈলী ফিরে এলো কেন? শৈলী দুধ আর কুকি চায়। শৈলী, বলল আনন্দ, তুমি খুব ভালো করেই জানো যে আমাদের কাছে দুধ বা কুকি নেই। কথাটা শুনে শৈলীর চারপাশে বসা সবাই বিস্মিত হলো। শৈলীর দিকে তাকালো তারা, চোখে প্রশ্ন। কয়েক মুহূর্ত চুপ করে থাকলো শৈলী, তারপর জানালো শৈলী আনন্দকে ভালোবাসে। শৈলী কষ্ট পেল, আনন্দকে ফিরে চাইল। আনন্দ বুঝতে পারছে, আবার কেঁদে ফেলবে সে। আনন্দ ভালো মানুষ। চোখ মিটমিট করে আনন্দ সংকেত দিল আনন্দ শৈলীকে আদর করবে। আনন্দর দুবাহুর ভিতর ঢুকে পড়ল শৈলী। উত্তর দিতে বড় বেশি সময় নিচ্ছে শৈলী। অভিযোগে সুরে বলল রানা। একটু রেগে গেছে ও, সেটা চেপেও রাখছে না। আর তুইও ঠিক বুঝতে পারছিস না ওকে আসলে কি ধরনের প্রশ্ন করতে হবে। আনন্দ মুখ কালো করে বলল, সেক্ষেত্রে প্রশ্নগুলো তুই নিজে কেন করছিস না? তার কণ্ঠস্বরে চ্যালেঞ্জে সুর। ওর উত্তরগুলো আমি অনুবাদ করে দেই। ঠিক আছে, ওকে তুই বলে দে যে বিষয়টা সিরিয়াস, উত্তরগুলো যেন ঠিক মতো দেয়। 5 মিনিট পর শৈলীকে চকলেট খেতে দিয়ে শুরু করলো রানা। শৈলী, রাতে কি ঘটলো গরিলাদের সঙ্গে?
শৈলী এমন দৃষ্টিতে তাকালো যেন এই প্রশ্নের উত্তর তো সবারই জানা। জবাব দিল, শৈলী ঘুমিয়েছে। ওর সাংকেতিক উত্তর দ্রুত অনুবাদ করছে আনন্দ। আর বাকি সব গরিলারা? গরিলারা রাতে ঘুমায়। সব গরিলা? এটার উত্তর দিতে চাইছে না শৈলী, চেহারায় অনিশ্চুপ ভাব। শৈলী, বলল রানা, রাতের বেলা আমাদের ক্যাম্পে গরিলা এসেছিল। এসেছিল এই জায়গায়? এই প্রথম প্রশ্ন করল শৈলী। হ্যাঁ, এই জায়গায় রাতে এসেছিল গরিলারা। কয়েক সেকেন্ড চিন্তা করে জবাব দিল শৈলী, না। না নয়, হ্যাঁ, ওরা এসেছিল। এবারও কয়েক সেকেন্ড চুপ করে থাকবার পর জবাব দিল শৈলী, জিনিস এসেছিল। রানা জানতে চাইল, কি জিনিস শৈলী? খারাপ জিনিস। রানা বলল, তারা কি গরিলা শৈলী? গরিলা নয়, খারাপ জিনিস। অনেক খারাপ জিনিস জঙ্গলে আসে, দম ফেলে, বাতাসের ভাষায় কথা বলে, রাতে আসে। রানা জানতে চাইল, এখন তারা কোথায় শৈলী? জঙ্গলের চারিদিকে চোখ বোলালো শৈলী। এইখানে, এই খারাপ জায়গায় পুরনো জিনিস আসে। কি জিনিস শৈলী? তারা কি পশু? জানতে চাইল রানা। এখানে নাক গলালো আনন্দ। সে বলল, শৈলী পশু বলতে মানুষকেও বোঝে। সে জিজ্ঞেস করল, শৈলী, খারাপ জিনিস মানুষ কি না? হিউম্যান পার্সন? না। আবার প্রশ্ন করল রানা, বানর? না, খারাপ জিনিস, রাতে ঘুমায় না। আনন্দের দিকে তাকালো রানা। ওর উপর কি আস্থা রাখা যায়? কি বলা হচ্ছে? হ্যাঁ, রানাকে বলল আনন্দ, পুরোপুরি। ও জানে কাদেরকে গরিলা বলে? আনন্দ রানার প্রশ্নের উত্তর দেওয়ার সময় পেল না, তার আগে শৈলী সংকেত দিল, শৈলী ভালো গরিলা। হ্যাঁ, তুমি ভালো, বলল আনন্দ। রানার দিকে তাকালো। শৈলী বলছে সে ভালো গরিলা। ভ্রু কুচকালো রানা। তার মানে গরিলাদের চেনেও, অথচ বলছে জিনিসগুলো গরিলা নয়। হ্যাঁ, তাই তো বলছে। তার মানে বোধ হয় কালোগুলোকে গরিলা বলছে শৈলী, আর দ্রুসুরগুলোকে বলছে জিনিস। রানা চিন্তিত। তাহলে এই জঙ্গলের দুই ধারে দু জাতের গরিলা বাস করছে। ফুয়াদ আর আনন্দ সাহায্য নিয়ে শহরতলিতে ভিডিও ক্যামেরা ফিট করলো রানা, ক্যাম্পের দিকে মুখ করে। ভিডিও টেপ চালু করে দিয়ে শৈলীকে নিয়ে ক্যাম্পের কিনারায় চলে এলো। বিধ্বস্ত দালানগুলো দেখাবে। ও চাইছে নিখোঁজ শহরটার মুখোমুখি হোক শৈলী, চাইছে সেই বিশেষ মুহূর্তের রেকর্ড রাখতে। শৈলীর প্রতিক্রিয়া আনন্দের গবেষণার কাজে লাগতে পারে, ব্যাখ্যা পাওয়া যেতে পারে ওর দুঃস্বপ্নগুলোর। কিন্তু ফল হলো অপ্রত্যাশিত। শৈলীর কোনো প্রতিক্রিয়াই হলো না। সম্পূর্ণ শান্ত থাকলো। পেশিতে এতটুকু টান নেই, কিছুই করলো না, শুধু শান্ত মেজাজে শহরটার দিকে তাকিয়ে থাকলো। শৈলী এই জায়গা চেনে? জিজ্ঞেস করলো আনন্দ। শৈলী চেনে। আনন্দকে শৈলী বলুক, এটা কি জায়গা? খারাপ জায়গা, পুরানো জায়গা। কেন খারাপ শৈলী? খারাপ, খারাপ, পুরানো খারাপ। হ্যাঁ, কিন্তু কেন শৈলী? শৈলী ভয় পাচ্ছে। মুখে যাই বলুক, শৈলীর আচরণে কিন্তু ভয়ের লেশ মাত্র নেই। শৈলী কেন ভয় পাচ্ছে? শৈলী খেতে চায়। শৈলী ভয় পাচ্ছে কেন? ইঙ্গিতে জানিয়ে দিল শৈলী আপাতত আর কোনো প্রশ্নের উত্তর সে দেবে না। আনন্দ, পুয়াদ আর সিসিলিয়াকে নিয়ে সকালের বাকি সময়টা ঘন বাঁশঝাড় আর বিভিন্ন গাছের ঝুড়ি কাটতে ব্যয় করল রানা। জিঞ্জ শহরের মাঝখানে যেসব দালান কোঠা আছে ওগুলোর কাছে পৌঁছানোর এইটাই একমাত্র উপায়। বেলা যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যবসা গরম। দুপুরের দিকে ওদের পরিশ্রম সার্থক হলো। সম্পূর্ণ নতুন ধাঁচের কাঠামো আবিষ্কার করলো ওরা, শহরের আর কোথাও নেই। দেখেই বোঝা যায় কাঠামোগুলো তৈরি করতে ইঞ্জিনিয়ারিং জ্ঞান কাজে লাগানো হয়েছে। বিশাল গুহার মতো জায়গাকে একই ছাদের তলায় এবং চার দেওয়ালের ভিতর আনা হয়েছে।
মাটির তলায় নেমে গেছে 3 বা 4 তলা পর্যন্ত। মাটির তলার নির্মাণ শৈলী দেখে সিসিলিয়া উৎফুল্ল, কারণ এতে প্রমাণ হয় যে শহরের লোকদের মাটি খোঁড়ার কারিগরি বিদ্যা জানা ছিল, আর হীরের খনি পেতে হলে এই বিদ্যা না জানলে চলবেই না। সবাই খুব উৎসাহ বোধ করলেও শহরের গভীরে গুরুত্বপূর্ণ কিছুই ওরা পেল না। নিচেটা দেখা শেষ করে দালানগুলোর গ্রাউন্ড ফ্লোরে ফিরে এলো ওরা। এদিকে দেওয়ালে আরও ব্যাস রিলিফ পাওয়া গেল। পাশাপাশি কয়েকটা কামরায় প্রচুর ছবি দেখে ওরা নামকরণ করলো গ্যালারি। স্যাটেলাইটের সঙ্গে ভিডিও ক্যামেরার সংযোগ দিয়ে ছবিগুলো পরীক্ষা করা হলো। দেওয়ালগুলোয় সাধারণ শহরের জীবন চিত্রিত করা হয়েছে। আগুনের ধারে বসে রান্নাবান্না করছে মেয়েরা, লাঠি আর বল নিয়ে খেলছে ছেলেমেয়েরা। মাটিতে উবু হয়ে বসে মাটির বড়ি বা ট্যাবলেটের সাহায্যে হিসাব মিলাচ্ছে কেরানি। একটা দেয়ালে শুধুই শিকারের দৃশ্য। পুরুষরা সবাই শুধু নেংটি পরে আছে, প্রত্যেকের হাতে বল্লম। সবশেষে মাইনিংয়ের দৃশ্য। মাটির ভেতর থেকে সুড়ঙ্গ হয়ে বেরিয়ে আসছে লোকজন, সবাই বাস্কেট বা ঝুড়ি বইছে। একটা জিনিসের অভাব খুব সহজেই ওদের চোখে ধরা পড়ল। জিঞ্চবাসীরা শিকারের জন্য কুকুর পালত, শখ করে পালত বেড়ালও, কিন্তু কোনো ছবিতে এমন পশুর দেখা মিলল না যেগুলো ভার বহন করতে পারে। সমস্ত কায়িক পরিশ্রম কৃতদাসরাই করছে। চাকার ব্যবহারও তারা জানতো না, সবই ঝুড়িতে ভরে হাতে করে বহন করা হতো। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ রানা বলল, আরও একটা জিনিস নেই? ডায়মন্ড মাইনের দৃশ্য দেখছিল ওরা। গভীর গর্ত থেকে ঝুড়ি নিয়ে উঠে আসছে লোকজন, প্রতিটি ঝুড়ি দামি পাথরে ভর্তি। কি জানতে চাইল সিসিলিয়া। আর কি নেই? পেয়েছি! আবিষ্কারের আনন্দে রানা উৎফুল্ল। পুলিশ নেই। সিসিলিয়া হেসে ফেলল, তবে সে উপলব্ধি করছে পুলিশের অভাব রানার চোখেই সবার আগে ধরা পড়বার কথা, কারণ এক অর্থে ও নিজেই যেহেতু একজন পুলিশ। সিসিলিয়ার দেখা দেখি আনন্দ হাসছে, তবে রানা ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করল ওর এই অবজারভেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শোনো, শুধু হীরের খনি থাকায় শহরটা এখানে গড়ে ওঠে, তা না হলে এরকম দুর্গম জঙ্গলে ওরা বাস করতে আসতো না। জিঞ্জ ছিল খনি সভ্যতা, তার সম্পদ, ব্যবসা, দৈনন্দিন জীবন সমস্ত কিছু নির্ভর করতো মাইনিংয়ের উপর। বেঁচে থাকার ছিল এই একটাই মাত্র অবলম্বন, অথচ এটাকে তারা পাহারা দিয়ে রাখার কথা ভাবলো না, একটা নিয়ম শৃঙ্খলার ভেতর আনলো না। সিসিলিয়া যুক্তি দিল, ওদের হয়তো পাহারার দরকার হয়নি, জিঞ্জ সমাজ হয়তো সুশৃঙ্খল আর শান্তিময় ছিল। মাথা নাড়ল রানা। মানুষের স্বভাব চিরকালই এক। গ্যালারি থেকে খোলা একটা উঠানে নেমে এলো ওরা। চারদিকে লতানো গাছ আর শিকড় পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে। উঠানের এক ধারে অনেকগুলো পিলারের মাথায় মন্দিরের মতো একটা কাঠামো দেখল ওরা। তারপর ওদের দৃষ্টি কেড়ে নিল উঠানের মেঝেতে লতা আর শিকড়ের ভেতর আচ্ছাপা অবস্থায় পড়ে থাকা পাথরের তৈরি অনেকগুলো দাঁড়। ঠিক এইরকম এক জোড়ায় পেয়েছিল ফুয়াদ। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই, বিড় করে বলল আনন্দ। উঠান ভর্তি দাঁড়ের ভেতর দিয়ে পথ করে নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছে সে। যেটাকে ওরা মন্দির বলছে বড়সড় একটা চৌকো ঘর সেটা। সিলিং কয়েক জায়গায় ভেঙে পড়েছে, রোদ ঢুকছে ভেতরে। শিকড় আর ঝোপ দিয়ে তৈরি 10 ফুট উঁচু একটা স্তম্ভ দেখল ওরা, পিরামিড আকৃতির। তারপর ওটাকে একটা মূর্তি বলে চেনা গেল। স্ট্যাচুর উপর উঠে ঢালপালা আর শিকড় কাটতে দেখা গেল ফুয়াদকে। কাজটা খুব কঠিন। পাথরের ফাটল আর ভাঁজের ভিতর সে দিয়ে গেছে শিকড়গুলো। উপর থেকে ঘাড় ফিরিয়ে নিচে রানার দিকে তাকালো সে। আরও পরিষ্কার করবো স্যার? নেমে এসে দেখো, বলল রানা, চেহারায় অদ্ভুত একটা ভাব। স্ট্যাচু থেকে নেমে এলো ফুয়াদ, রানার পাশে পৌঁছালো, তারপর ঘুরে তাকালো। স্ট্যাচুটায় ফাটল ধরেছে, রঙও বদলে গেছে, তবে দাঁড়ানো অবস্থায় প্রকাণ্ড একটা গরিলাকে চিনতে ফুয়াদের কোনো অসুবিধে হলো না। গরিলার চোখ দুটো টকটকে লাল, চেহারায় ক্রোধ, হাত দুটো দুদিকে প্রসারিত, প্রতিটি হাতে একটা করে পাথুরে দাঁড়, প্রতীক চিহ্নের মতো, দুটোকে এক করবার জন্য তৈরি। ও খোদা, বিড়বিড় করল ফুয়াদ।
রানার আরেক পাশ থেকে নিঃশ্বাসের সঙ্গে আনন্দ উচ্চারণ করল, হে ভগবান! গরিলা, সন্তুষ্ট চিত্তে বলল রানা। গোটা ব্যাপারটা এখন পরিষ্কার, বলল সিসিলিয়া। এখানকার লোকজন গরিলাদের পুজো করত, এটা ছিল তাদের ধর্ম। কিন্তু শৈলী তাহলে কেন বলছে ওরা গরিলা নয়? দ্রুসর গরিলারা ভালো নয় বোধহয়, তাই ওগুলোকে গরিলা না বলে জিনিস বলছো, বলল রানা, হাত ঘড়ির উপর চোখ। ফুয়াদ, এসো, আজ রাতের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে বলে দিই তোমাকে। রানার নির্দেশে পেরিমিটার ফেন্সের বাইরে একটা পরীক্ষা খনন করলো ওরা। সূর্য অস্ত যাওয়ার পরই অনেকক্ষণ ধরে কাজ করতে হলো ওদেরকে। কাছাকাছি ঝর্ণার গতিপথ বদলে পরীক্ষায় পানি ভরবার সময় লাল লাইট অন করতে হলো। সিসিলিয়া আর আনন্দর ধারণা পরীক্ষাটা অতি নগণ্য একটা বাধা, মাত্র কয়েক ইঞ্চি গভীর, ওটা 1.5 ফুট চড়া, যে কোনো মানুষ এক লাফে পেরিয়ে আসতে পারবে। পরীক্ষার ওপারে দাঁড়িয়ে রানা ডাকলো, শৈলী, এদিকে এসো, তোমাকে আমি আদর করি। খুশিতে হুপ হুপ করে উঠল শৈলী, লাফিয়ে ছুটল রানার দিকে, কিন্তু পানির কাছে গিয়েই থমকে দাঁড়ালো। এসো, আদর দেই, আবার বলল রানা, হাত দুটো বাড়িয়ে দিয়েছে, এসো লক্ষ্মীটি। তারপরও শৈলী পানি পার হচ্ছে না। লাফ দিয়ে এপারে এসে শৈলীর একটা হাত ধরল রানা। চলো, আমি থাকতে কোনো ভয় নেই তোমার। 1 সেকেন্ড ইতস্তত করে পানিটুকু পার হয়ে এলো শৈলী। খানিক পর ডিনার পরিবেশিত হলো। সবাই খুব নার্ভাস হয়ে আছে, বসেছে আগুনের যতটা কাছাকাছি সম্ভব। অন্যান্য দিনের চেয়ে ডিনারটা আজ তাড়াতাড়ি শেষ হলো। ফুয়াদের নির্দেশ পেয়ে অস্ত্র আর গোলা বারুদ পরীক্ষা করতে চলে গেল কয় কয়। আনন্দকে একপাশে ডেকে রানা বলল, তোর তাঁবুতে চেইন দিয়ে আটকে রাখ শৈলীকে, আজ রাতে যদি গোলাগুলি হয় আমি চাই না অন্ধকারে ছুটোছুটি করুক। আনন্দকে অসন্তুষ্ট দেখালো। ব্যাপারটাকে খুব খারাপভাবে নেবেও, নিলেও কিছু করার নেই। পোর্টাররা অন্য একটা গরিলা বলে মনে করতে পারে শৈলীকে। ওকে ভালো করে বোঝা যে গোলাগুলি শুরু হলে প্রচুর শব্দ হবে, ও যেন তখন ভয় না পায়। অনেক গোলাগুলি হবে? জিজ্ঞেস করলো আনন্দ। হতে পারে। তাঁবুতে নিয়ে গিয়ে শৈলীকে আনন্দ বেঁধে রাখলো বটে, ওর কাছ থেকে কথাও আদায় করলো যে তাঁবু ছেড়ে বাইরে যাবে না ও। কিন্তু গোটা ব্যাপারটা আসলে একটা প্রতীকী আয়োজন। শৈলী চাইলে চেইনটা যখন খুশি খুলে ফেলতে পারবে। আনন্দ যেন নতুন একটা জগতে বেরিয়ে এলো। লাল নাইট লাইট নিভিয়ে ফেলা হয়েছে, তবে ক্যাম্পায়ারের কাঁপা কাঁপা আলোয় সে দেখল অদ্ভুত দর্শন। গগলস পরা সেন্ট্রিরা ক্যাম্পের চারদিকে পজিশন নিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। ইলেকট্রিফাইড ফেন্স থেকে বেরিয়ে আসা মৃদু গুঞ্জন যোগ হওয়ায় পরিবেশটাকে কেমন যেন অলৌকিক লাগছে। হঠাৎ করে নিজেদের অসহায়ত্ব উপলব্ধি করতে পারল আনন্দ। কঙ্গর বিপজ্জনক রাইন ফরেস্টে আটকা পড়েছে অল্প কয়েকজন আতঙ্কিত লোক। কাছাকাছি লোক বসতি নেই 200 মাইলেরও বেশি দূরে। অপেক্ষা করছে। মাটিতে পড়ে থাকা একটা ক্যাবলে হোঁচট খেল আনন্দ। চোখ নামিয়ে তাকালো সে। ক্যাবলের গোটা একটা নেটওয়ার্ক দেখতে পেল। সাপের মতো আঁকা বাঁকা হয়ে পড়ে রয়েছে কম্পাউন্ডের চারিদিকে, একটা করে প্রতিটি সেন্টের কাছে পৌঁছেছে। অস্ত্রগুলোর আকৃতিও অচেনা লাগলো আনন্দর। খুব বেশি সরু, পার্টস খুব কম। কালো কেবলগুলো অস্ত্র থেকে বেরিয়ে হোৎকা চেহারার একটা মেকানিজমে ঢুকেছে। সেটা ছোট একটা তেপোয়ায় ফিট করা। এইরকম অনেক তেপয়া খানিক পর পর ক্যাম্পের চারিদিকে বসানো হয়েছে। রানাকে আগুনের কাছে দেখতে পেল আনন্দ, হাতে টেপ রেকর্ডার। এসব কি বলতো? নিচু গলায় জানতে চাইল সে। ইঙ্গিতে কেবলগুলো দেখালো। ওগুলো ল্যাট্রাফ, লেজার ট্র্যাকিং প্রজেক্টাইলের জন্যে, ফিসফিস করল রানা। গোটা আয়োজনটা জটিল, ব্যাখ্যা করাটা বিরাট ঝামেলার কাজ। রানা যতটা পারে সংক্ষেপে সারল। সায়েন্টিস্টদের হাতের অস্ত্রগুলো আসলে
লেজার গাইডেড সাইট ডিভাইস, তেপায়ায় বসানো র্যাপিড ফায়ারিং সেন্সর ডিভাইসের সঙ্গে সংযুক্ত। ডিভাইস বা যন্ত্রগুলোর টার্গেটে লক হবে, টার্গেট শনাক্ত হওয়ার পর গুলিও করবে। র্যাপিড ফায়ারিং সেন্সর ডিভাইসে সাইলেন্সার লাগানো আছে, ফলে শত্রুরা জানতে পারবে না কোত্থেকে ফায়ারিং হচ্ছে। সব শেষে রানা বলল, শুধু খেয়াল রাখতে হবে ওগুলোর সামনে যেন না পড়িস, কারণ শারীরিক তাপ পেলে আপনা আপনি লক হয়ে যায়। টেপ রেকর্ডারটা আনন্দের হাতে ধরিয়ে দিয়ে ফুয়েল সেল পরীক্ষা করতে চলে গেল রানা। এই ফুয়েল সেল পেরিমিটার স্পেন্সে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। আলোর বাইরে অন্ধকারে চোখ ঘুরিয়ে সেন্ট্রিটে দেখছে আনন্দ। একজন তার উদ্দেশ্যে হাত নাড়ল। কাঠামোটা ফুয়াদের বলে চিনতে পারল সে। সিসিলিয়াকে কোথাও দেখা যাচ্ছে না, সে বোধহয় নিজের তাঁবুতে ঘুমাচ্ছে। বাইরে ওরা সবাই কিছু ঘটবার আশঙ্কায় অপেক্ষা করছে। 1 ঘন্টা পেরুলো, তারপর 2 ঘন্টা। পরীক্ষায় প্রবাহিত পানির আওয়াজ ছাড়া কম্পাউন্ডের আশেপাশে কোনো শব্দ নেই। মাঝে মধ্যে পোর্টাররা নিজেদের বাসায় পরস্পরকে ডাকছে, হাসি ঠাট্টা করছে। তবে চারিদিকে হিট সেন্সিং মেশিনারি থাকায় ভুলেও কেউ ধূমপান করছে না। মধ্যরাত পার হলো, তারপর একটা বাজল। তাঁবু থেকে বেরিয়ে এসে রানাকে খুঁজলো সিসিলিয়া। ফিস ফিস করে কিছুক্ষণ কথা বললো ওরা। খানিক পর আগুনের দ্বারে ঘাসের উপর শুয়ে পড়ল সে। মিনিট 5 মধ্যে ঘুমিয়েও পড়ল। একটা আঙ্গুল নাইট সাইটের সুইচে আটকে আছে। সেদিকে একবার তাকিয়ে হাই তুললো আনন্দ। দেখলো সিসিলিয়ার পাশে এসে রানাও বসলো। মোটামুটি সবাই ধরে নিয়েছে আজ রাতে কিছু ঘটবে না। আনন্দ ভাবলো রানার ধারণা আসলে ভুল। কান পাতলো সে। ইলেকট্রিক বাইট বেঞ্চের গুঞ্জনকে ছাপিয়ে উঠছে আরেকটা আওয়াজ। তার তাঁবুতে নাক ডাকছে শৈলী। হঠাৎ ভ্রু কোচকালো আনন্দ। রানা আড়ষ্ট হয়ে উঠেছে, মাথাটা একদিকে কাত করা। আবার কান পাতলো আনন্দ। এইবার বাকি দুটো শব্দ ছাড়াও অন্য একটা আওয়াজ শুনতে পেল সে। ফোঁস ফোঁস শ্বাস ফেলবার শব্দ, বড় বড় শ্বাস, যেন কেউ ভয় দেখাবার জন্য ওভাবে নিঃশ্বাস ফেলছে। না, নাকি কিছু বলতে চায়। সেন্ট্রিরাও শুনেছে। অন্ধকারে নিজেদের অস্ত্র ঘোরাচ্ছে তারা। আনন্দর হাত থেকে রেকর্ডার মাইক্রোফোনটার শব্দগুলোর দিকে তাক করতে চাইছে রানা, কিন্তু উচ্চ সঠিক চিহ্নিত করা অত্যন্ত কঠিন মনে হলো। ফোঁস নিঃশ্বাস ফেলবার শব্দ এবার গোটা জঙ্গলের চারদিক থেকে বেশি আসছে, কুয়াশায় ভর করে। কাঁটাগুলোকে রেকর্ডিং গজে কাঁপতে দেখল রানা। তারপর একটা কাঁটা লাল ঘরে ঢুকলো। সেই মুহূর্তের বোঁতা একটা আওয়াজ শুনল রানা। পানি ছলকে ওঠায় বোঝা গেল পরীক্ষায় ভারী কিছু একটা পড়েছে। আওয়াজটা সবাই শুনেছে। সেন্ট্রিরা সেফটি আপ করল। ধীর পায়ে অত্যন্ত সাবধানে টেপ রেকর্ডার নিয়ে পেরিমিটার বেঞ্চের দিকে এগুলো রানা। ইতিমধ্যে ঘুম ভেঙেছে সিসিলিয়ার। কি ঘুরছে বুঝতে পেরে সিদ্ধান্ত নিল রানাকে একা কোথাও যেতে দেবে না। সিদ্ধে হলো সে হনহন করে রানার দিকে এগুলো। পেরিমিটার বেঞ্চের কাছে পৌঁছে পরীক্ষার দিকে তাকালো রানা। বেড়ার সামনে গাছের ডালপালা আর ঝোপঝাড় নড়ছে। পানির কলকল আওয়াজ শুনে সেদিকে তাকালো। দেখলো একটা মরা গাছের বিরাট কাণ্ড আড়াআড়িভাবে পরীক্ষার উপর পড়ে রয়েছে। ভারী আর বোতা আওয়াজটা কি জন্য হয়েছে বোঝা গেল। পরীক্ষার উপর একটা সেতু তৈরি করেছে প্রতিপক্ষ। সর্বনাশ! রানার পিছন থেকে ফিসফিস করলো সিসিলিয়া। গরিলাদের এত বুদ্ধি হয় কি করে? প্রতিপক্ষ আসলে কারা এখনো পরিষ্কার কোনো ধারণা নেই কারো। তবে সেতুটা দেখা মাত্র রানা উপলব্ধি করলো যাদের বিরুদ্ধে লড়তে হবে তাদেরকে খুব ছোট করে দেখেছে ওরা। হঠাৎ চোখের কোণে একটা নড়াচড়া লক্ষ্য করলো রানা। ঘাড় ফেরাতে দেখলো ফুয়াদ হাত নেড়ে পেরিমিটারের কাছ থেকে পিছু হটবার অনুরোধ করছে ওদেরকে। শুধু তাই নয়, ইঙ্গিতে নিজের পায়ের কাছে মাটিতে পড়ে থাকা তেপাটাও দেখাচ্ছে। সিসিলিয়াকে নিয়ে রানা সরে আসবার আগেই মাথার উপর গাছের ঢাল থেকে চেঁচামেচি আর লাফালাফি শুরু করে দিল বানরের দল। আর তারপরই হামলা করলো গরিলারা। মাঝামাঝি আকারের একটা গরিলাকে এক পলকের জন্য দেখতে পেল রানা। গায়ে দ্রুসুর লোম সরাসরি ওদেরকে লক্ষ্য করে ছুটে আসছে। শৈলীর বাসায় এরাই হলো জিনিস। পিছিয়ে হটল রানা।
সিসিলিয়াকে আড়াল করলো, তারপর দুজনেই পিছু নিল। নিচু হলো সাথে সাথে। 1 সেকেন্ড পর ইলেকট্রিফাইড পেন্সের সঙ্গে মুখোমুখি ধাক্কা খেল গরিলাটা। শাওয়ারের মতো খসে পড়তে দেখা গেল রাশি রাশি আগুনের ফুলকি। বাতাস ভারী হয়ে উঠল মাংস পোড়া গন্ধে। এমারেল্ড লেজার বিম ছোটাছুটি করছে শূন্যে। তেপায়ের উপর বসানো মেশিন গান নরম টে আওয়াজ করে বুলেট উদ্গীরণ করছে। যান্ত্রিক গুঞ্জন বেরোচ্ছে এইমিং মেকানিজম থেকে। প্রতি 9টা বুলেটের পর একটা করে ফসফরাস ট্রেসার বেরোচ্ছে। ওদের মাথার উপর সবুজ আর সাদা আলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। দ্রুসুর জিনিসরা হামলা চালালো চারদিক থেকে। 6টা জিনিস একযোগে ঝাঁপিয়ে পড়ল বেড়ার উপর। বৈদ্যুতিক ধাক্কা আর নীল আগুনের ঝলক প্রতিহত করলো ওগুলোকে। অন্যদিক থেকে আরও জিনিস ছুটে এলো একের পর এক পাতলা প্যারিমিটার জালের উপর ধাক্কা কাছে। অথচ গাছের বানরদের চেঁচামেচি আর আগুনের ফুলকি বিস্ফোরিত হওয়ায় শব্দ ছাড়া অন্য কোনো শব্দ নেই। তারপর ওরা দেখল জিনিসটা গাছে চড়েছে, ক্যাম্পসাইট পর্যন্ত প্রসারিত ঢালগুলো পৌঁছে ঝুলছে। ফুয়াদার কয় কয় উপরের দিকে গুলি করছে। নিঃশব্দ লেজার ভীম নিচের ঝোপঝাড়ে আঁকা বাঁকা রেখা তৈরি করছে। আবার নিঃশ্বাসের ফোঁস ফোঁস আওয়াজ শুনতে পেল রানা। ঘাড় ফিরিয়ে তাকালো, কয়েকটা জিনিস বেড়া ভাঙবার চেষ্টা করছে। বুকটাও ছ্যাঁত করে উঠল, কারণ বেড়াটায় নিশ্চয়ই এখন আর বিদ্যুৎ নেই। জিনিসটা টানা হ্যাচড়া করলেও আগুনের কোনো ফুলকি দেখা যাচ্ছে না। রানা উপলব্ধি করলো সূক্ষ্ম সফিস্টিকেটেড ইকুইপমেন্ট দিয়ে জিনিসদের ঠেকিয়ে রাখা যাবে না, ওদের এখন শব্দ ব্যবহার করা দরকার। রানার মতো ফুয়াদও একই কথা ভাবছে। সোহাইলি বাসায় নিজের লোকদের গোলাগুলি বন্ধ করবার নির্দেশ দিলে সে। তারপর রানাকে বলল, স্যার সাইলেন্সার খুলে নিন, সাইলেন্সার স্যার, সাইলেন্সার। কাছাকাছি তেপায়ার উপর বসানো মেকানিজমের কালো ব্যারেলটা হ্যাচকা টান দিয়ে খুলে নিল রানা। প্রচণ্ড গরম ওটা, হাত পুড়ে যাওয়ায় গুঙ্গিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে গুলির শব্দ ছাড়াও মড়মড় আওয়াজ হলো। ঢাল ভেঙে গাছ থেকে নিচে খসে পড়ল দুটো জিনিস, একটা এখনো বেঁচে। দ্বিতীয় তেপায়া থেকে সাইলেন্সার খুলে নিচে রানা। জিনিসটা ধেয়ে এলো ওর দিকে। হোৎকা চেহারার ব্যারেল ঘুরে গেল। খুব কাছাকাছি রেঞ্জ থেকে উড়িয়ে দিল হিংস্র জানোয়ারটাকে। ছিটকে এসে রানার চোখে মুখে লাগলো উষ্ণ তরল পদার্থ। কান ঝালাপালা করে মেশিন গান ফায়ার আর বারুদের ঝাঁঝালো গন্ধ ব্যতিব্যস্ত করে তুলল জিনিসদের। এলোমেলো বিশৃঙ্খল ভঙ্গিতে পিছু উঠল তারা। ক্যাম্পের ভেতর নীরবতা নেমে এসেছে, তবে সেন্ট্রিটা এখনও লেজার শট ছুড়ছে। ফলে তেপায়ার মেশিনগুলো জঙ্গলের চারদিক দ্রুত স্ক্যান করছে টার্গেটের খোঁজে। ওদের চারপাশের জঙ্গল স্থির হয়ে গেছে। জিনিসরা চলে গেছে আপাতত। জিনিসদের হাত পা ছড়ানো লাশ মাটিতে পড়ে আছে। সকালের রোদে দ্রুত শক্ত হয়ে উঠছে ওগুলো। 2 ঘন্টা ধরে লাশ দুটো পরীক্ষা করলো আনন্দ। দুটোই পরিণত বয়স্ক পুরুষ। ধূসর রঙের পরিচ্ছেদ বা লোমে সবচেয়ে বিস্ময়কর। বীরঙ্গার পাহাড়ি গরিলা আর উপকূলের কাছাকাছি নিচু এলাকার গরিলা কঙ্গর পরিচিত এই 2 গোষ্ঠীর লোমই কালো। শিশুরা মাঝে মধ্যে খয়েরি রং নিয়ে জন্মে বটে, কারো কারো নিতম্বে কিছু সাদাটে লোমও থাকে। তবে প্রথম 5 বছরের মধ্যেই গাঢ় হয়ে ওঠে সব। তারপর যখন 12 বছর বয়স হয়, নারী পুরুষ দুজনেরই পিঠ আর নিতম্বে কিছু সাদা ভাব দেখা যায়। ওগুলো আসলে শরীরের যৌবন আসবার লক্ষণ। বয়স বাড়লে মানুষের মতো এই গরিলাদের চুলও পাকে। বেশিরভাগ পুরুষ গরিলার কানের লোম আগে পাকে, অর্থাৎ সাদা হয়ে ওঠে। বয়স আরও বাড়লে শরীরের অন্যান্য অংশও এটা ঘটে। 25-30 বছর বয়সের কিছু গরিলার শরীর প্রায় পুরোটাই সাদা হয়ে যায়, কালো থাকে শুধু হাত পা। কিন্তু দাঁত পরীক্ষা করে আনন্দ দেখলো জিনিস দুটোর বয়স 10 বছরের বেশি নয়। এদের শুধু লোম নয়, চোখ আর চামড়ার রঙও আলাদা। গরিলাদের চামড়া কালো হয়, চোখ হয় গাঢ় খয়েরি বা লাল, কিন্তু এদের চোখ হলদেটে ব্রাউন, চামড়া ফর্সা। এগুলো আকারেও পরিচিত গরিলাদের চেয়ে ছোট। পাহাড়ি পুরুষ গরিলারা 147 থেকে 205 সেন্টিমিটার লম্বা হয়, অর্থাৎ গড় পরতা 175 সেন্টিমিটার 5 ফুট 8 ইঞ্চি। কিন্তু এই দুটো মাত্র 4 ফুট 6 ইঞ্চি। ওজনেও কম, 255 আর 347 পাউন্ড। আর বেশিরভাগ পাহাড়ি গরিলার ওজন 280 থেকে 450 পাউন্ডের মধ্যে। ছুরি দিয়ে চামড়া তুলে খুলিয়ে পরীক্ষা করলো আনন্দ, এমনকি মগজও বাদ দিল না।
দুপুরের দিকে উপসংহারে পৌঁছালো আনন্দ। এটা সম্পূর্ণ সম্ভবত নতুন প্রজাতির একটা প্রাণী। গরিলা যদি হয়ও, এর জাত অবশ্যই আলাদা। আরও গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।